শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে। মধ্যযুগীয় চণ্ডীমঙ্গল কাব্যের ব্যাপক প্রসার ঘটেছিল। চণ্ডীদেবীর কাহিনী নিয়ে রচিত চণ্ডীমঙ্গল কাব্য এদেশে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। চণ্ডীমঙ্গলে যেসব পুঁথি পাওয়া গেছে তাদের কোনোটি 16 শতকের আগের রচনা নয় বলে মনে করা হয়। ধারণা করা হয় যে 12 শতকের পূর্বে বাংলাদেশে চণ্ডীর পূজা প্রচলন শুরু হয় এবং 14-15 শতকে মঙ্গল চণ্ডী পাঁচালী আকারে রচনা শুরু হয়েছিল। মঙ্গল কাব্যের অন্যান্য কাব্যগুলোতে যেখানে একটি মাত্র কাহিনী থাকে, চণ্ডীমঙ্গল কাব্য সেখানে 2টি কাহিনী রয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীতে সাধারণ তুচ্ছাতি তুচ্ছ ঘটনায় মানব জীবনের কাহিনী বর্ণিত হয়েছে। বাঙালির সুখ দুঃখ, সামাজিক দলাদলি, কুসংস্কার, 12 মাসি, রন্ধন প্রণালী, বেশভূষা, বিবাহ রীতি, পরনিন্দা প্রভৃতি বিষয়ের উল্লেখ চণ্ডীমঙ্গলে দেখা যায়। এ কাব্য বাস্তবতার অনুসারী। এ কাব্যে স্বাভাবিক জীবন ও মানবিকতা দেখা যায়। এ কাব্যে দেবী চণ্ডীর মধ্যে মানব প্রীতির পরিচয় পাওয়া যায়। চণ্ডীমঙ্গল কাব্যের কবির মধ্যে মানিক দত্ত, দ্বিজ মাধব ও মুকুন্দরাম চক্রবর্তীর নাম উল্লেখযোগ্য। তবে মুকুন্দরাম চক্রবর্তী এ কাব্যে শ্রেষ্ঠ কবি। এখানে আমরা মুকুন্দরাম চক্রবর্তীর জীবনী নিয়ে একটু কথা বলবো। কবি তার কাব্যের প্রথমে যে মূল্যবান আত্মপরিচয় দিয়েছেন তাতে তার নিজের জীবনের কথা যেমন আছে, তেমনি তৎকালীন সামাজিক ও রাজনৈতিক অবস্থার কথাও জানা যায়। তার আত্মবিবরণী থেকে জানা যায় তিনি বর্ধমান জেলার দামুনা গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানকার ডিহিটার বা প্রধান রাজকর্মচারী মাহমুদ শরীফের অত্যাচারে জন্মভূমি পরিত্যাগ করে কবি মেদিনীপুর জেলার আরড়া গ্রামের ব্রাহ্মণ জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয় নেন। বাঁকুড়া রায় তাকে নিজ পুত্র রঘুনাথের গৃহশিক্ষক নিযুক্ত করেন। অল্প কিছুদিন পরে বাঁকুড়া রায়ের মৃত্যু হয়। তখন রঘুনাথ নিজে জমিদার হন এবং কবিকে গুরুরূপে মান্য করে নিজের সভাসদ হিসাবে স্থান দেন। রঘুনাথের নির্দেশে মুকুন্দরাম শ্রী শ্রী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন। রঘুনাথ কবির প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাকে কবিকঙ্কন উপাধি দেন। মুকুন্দরামের জন্ম এবং তার কাব্যের রচনাকাল সম্পর্কে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে। ডক্টর দীনেশচন্দ্র সেনের মতে আনুমানিক 1537 সালে অর্থাৎ 16 শতকের পূর্বভাগে কবি জন্মগ্রহণ করেছিলেন। কাব্য সমাপ্তির কাল সম্পর্কে নানা মত থাকলেও 16 শতকের শেষ দিকে এই কাব্য রচনা সমাপ্ত হয়েছিল বলে অনেকে মনে করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কাব্য রচনার কাল 1594 থেকে 1603 সালের মধ্যে। মুকুন্দরামের কাব্যে সুবাদার মানসিংহের শাসনকাল বিবেচনা করে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। চণ্ডীমঙ্গলের কাহিনী নিয়ে মুকুন্দরামের আগেই কাব্য রচনা হয়েছিল এবং পরবর্তীকালেও এই ধারা অব্যাহত ছিল। তবে মুকুন্দরাম এ কাব্যের শ্রেষ্ঠ কবি। পূর্ব প্রচলিত কাহিনী নিয়ে তিনি কাব্য রচনা করেছিলেন এবং এর আদি কবি মানিক দত্তের কাহিনী থেকেও সাহায্য নিয়েছিলেন। মুকুন্দরামের কাব্য অভয়মঙ্গল নামেও উল্লিখিত হয়েছে। চণ্ডীমঙ্গল কাব্যের বিষয়বস্তু পর্যালোচনা করলে দেখা যায় প্রথমে বন্দনা অর্থাৎ সৃষ্টি কাহিনী, তারপর দেবখণ্ড, সতী ও পার্বতীর কাহিনী, দ্বিতীয় খণ্ডের নাম আক্ষেটিক খণ্ড এবং তৃতীয় খণ্ডের নাম বণিক খণ্ড। এখানে ধনপতি সওদাগরের কাহিনী বর্ণিত হয়েছে। মুকুন্দরামের কাব্যে বিষয়বস্তুর গতানুগতিকতা থাকলেও তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তির সহায়তায় তিনি সেখানে অভিনবত্ব সৃষ্টি করেছেন। এ সম্পর্কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস গ্রন্থে মন্তব্য করেছেন, মুকুন্দরামের বিশিষ্ট দৃষ্টিভঙ্গির গুণে পৌরাণিক প্রভাব দ্বারা ভারাক্রান্ত হইয়াও লৌকিক চণ্ডীর কাহিনীটি বাংলার বিশিষ্ট জাতীয় একটি জীবনবাণী প্রচার করিয়াছে। প্রত্যক্ষদৃষ্ট সত্যকে তাহার কাব্যে তিনি নিজের স্বকীয় উপলব্ধি দ্বারা অনুভব করিয়া লইয়াছেন। আভিজাত্যের গৌরবহীন
সাধারণ বাঙালি জীবন হইতে উপকরণ সংগ্রহ করিয়া যে সাহিত্যিক চরিত্র সৃষ্টি সে যুগেও সম্ভব হইত, মুকুন্দরামের পাঠ রচনা করিলেই তাহা জানিতে পারা যায়। তাহার পরিকল্পিত কালকেতু ফুল্লরা তাহারই প্রমাণ। কবিগঙ্গন মুকুন্দরাম চক্রবর্তী যে আমলে কাব্য রচনা শুরু করেছিলেন, সে আমলে কবিগণের লক্ষ্য ছিল বাস্তব অবাস্তবের সীমারেখা অতিক্রম করে কল্পনার আকাশে ঘটনা ও চরিত্রের সন্ধান করে বেড়ানো। সে সময় তিনি বাস্তব জীবন দৃষ্টির পরিচয় দিয়েছেন। অন্যান্য কবিরা যেখানে বাস্তবতা আর সাথে অবাস্তবের মিল ঘটিয়েছেন, সে আমলে তিনি বাস্তব জীবন নিষ্ঠার পরিচয় দিয়েছেন। মুসলমান জীবনের বর্ণনা তার কাব্যে এরকম ছিল: ফজর সময়ে উঠি, বিছায়া লোহিত পাটি, পাঁচ বেড়ি করয়ে নমাজ, সলিমানে মালা ধরে, জপি পীর পেগাম্বরে, পীরের মোকামে দিই সাজ। পূজারী ব্রাহ্মণ সম্পর্কেও তিনি কৌতুককর একটি বর্ণনা দিয়েছেন। যেমন: মূর্খ বিপ্র বৈশে পুরে, নগরে যাচন করে, শিখয়ে পুজোর অনুষ্ঠান, চন্দন তিলক পরে, দেব পূজে ঘরে ঘরে, চাউলের পুটুলি বাঁধে টান। ময়রা ঘরে পায় খণ্ড, গোপ ঘরে দুধি ভাণ্ড, তেলি ঘরে তৈলকূপ ভরি, কোথাহ মাসা কুড়ি, কেহ দেয় দালি বড়ি, গ্রামবাজি আনন্দে সাতরি। কবি মুকুন্দরাম দেবতা ও মানুষের কথা বলতে গিয়ে বাস্তব জীবন দৃষ্টির পরিচয় দিয়েছেন। মেনকা ও গৌরীর কলহ, শিবের ভিক্ষা, শিব গৌরীর বিবাদ, এসবের মধ্যে দিয়ে তিনি জীবন রসের যে পরিচয় দিয়েছেন, তেমনি পশুদের কাতর কন্দনে, কালকেতুর জীবনযাত্রার, ফুল্লরার প্রার্থনায়, কালকেতুর রাজ্যপত্তনে সর্বত্রই কবি বাস্তব জীবনের পরিচয় দিয়েছেন। তিনি দেব চরিত্রে মানবিকতা আরোপ করেছিলেন। এই চরিত্রগুলো তখন বাস্তবতার অনুসারী হয়েছিল। স্বল্প পরিসরে এই চরিত্রগুলো স্বতন্ত্র ছিল। কবি সমাজ জীবনের প্রেক্ষাপটে চরিত্রগুলি অঙ্কন করেছিলেন, তাই এগুলি কৃত্রিম হয়ে ওঠেনি। তার হাতে যেমন স্বামীগত প্রাণা বিড়ম্বিত ফুল্লরার চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে, তেমনি অন্যদিকে ধূর্ত বণিক মুরারিশীল ও জুয়াচর ভারুদত্তের চরিত্রটিও বাস্তব হয়ে দেখা দিয়েছে। বাস্তবতা, সূক্ষ্ম দর্শন শক্তি, অভিজ্ঞতা, সহানুভূতি, এসব বৈশিষ্ট্য মুকুন্দরামের রচনায় ফুটে উঠেছে। কালকেতু খাদ্য গ্রহণের বর্ণনা: মোচড়িয়া গোপ দুইটা বাঁধিলেন ঘাড়ে, এক শ্বাসে 7 হাঁড়ি আমানে উজারে, 4 হাঁড়ি মহাবীর খায় খুদ যাও, 6 হাঁড়ি মুসুরি স্তূপ মিশ্যাত থিলাও, ঝুড়ি 2-3 খায় আলু ওল পোড়া, কচুর সহিত খায় করঞ্জ আমরা। ধূর্ত বণিক মুরারিশীল কালকেতুর মূল্যবান আংটি ঠকিয়ে নেবার যে পরিকল্পনা করেছিলেন, তাতে তার চরিত্রের স্বরূপ প্রকাশ পায়। মুরারিশীল বলছে, সোনা রূপা নহে বাপা, এ বেঙ্গা পিতল, ঘষিয়া মাজিয়া বাপু করেছে উজ্জ্বল। ধূর্ত বেনের পরিচয় এর মধ্যে দিয়েই ফুটে ওঠে। মুরারিশীল যখন কালকেতুকে প্রতারণা করতে সক্ষম হলো না, বরং কালকেতুর কাছে তার ধূর্ত রূপটি ধরা পড়ে গেল, তখন মুরারিশীল হেসে বলে, এতক্ষণ পরিহাস কেলু ভাইপুরে। ভারুদত্ত চণ্ডীমঙ্গল কাব্যের একটি অন্যতম চরিত্র। ডক্টর সুকুমার সেনের মতে, মুকুন্দরামের লেখনীতে ভারুদত্ত অমরত্ব লাভ করিয়াছেন। পুরনো বাংলা সাহিত্যে এমন উজ্জ্বল জীবন্ত পাষণ্ড চরিত্র আর নাই। স্বার্থ সিদ্ধির জন্য তৎপরতা তাকে বিশিষ্ট করে তুলেছে। তার কথায়, খুড়া 3 গোটা স্বর ছিল একখান বাস, হাটে হাটে ফুল্লরা পশরা দিত মাস, দৈববশে যদি আমি ছিলাম কাঙাল, দেখিয়াছি খুড়াহে তোমার ঠাকুরাল। কুটুবুদ্ধিতে সে অনন্য। ভারুদত্ত ক্রোধের আতিশয্যে বলে, হরিদত্তের বেটা হয় জয়দত্তের নাতি, হাটে যদি বেচাং বীরের ঘোড়া হাতি, তবে সুশাসিত হবে গুজরাট ধরা, পুনরূপী হাটে মাংস বেচিবে ফুল্লরা। কালকেতু সর্বনাশ সাধনে ভারুদত্ত তৎপর। মিথ্যার মুখোশ পরে ভারুদত্ত নিজ স্বার্থ সাধনে সচেতন। ভারুদত্ত নিঃস্ব, নিচাত্তা, শট ও ধূর্ত। কালকেতু একটি ধনু ও 3টি স্বর নিয়ে বনে শিকার করত।
পত্নী ফুল্লরা হাটে মাংস বিক্রয় করত, কিন্তু দৈব বলে কালকিতু ধনী হলো, আর ভারত দত্ত যেমন ছিল ঠিক তেমনিই রয়ে গেল। এ অসহ্য দুঃখ ভারদত্তকে ঈর্ষান্বিত করেছিল। কবি দক্ষতার সাথে ভারদত্তের মনোভাব ব্যক্ত করেছেন। মুকুন্দরামের চরিত্র চিত্রণের জন্যই ডক্টর আশুতোষ ভট্টাচার্য মন্তব্য করেছেন, মুকুন্দরামকে আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিক দিকেরও অগ্রদূত বলা যায়। মুকুন্দরাম থেকে বাংলার কাব্যে বাঙালি জীবনের ছবি স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবনের ঘাত প্রতিঘাত তার কাব্যে সজীব। বাঙালি জীবনের চিত্রাঙ্কনে, বাস্তবের অনুকরণে, দুঃখ বর্ণনায় আন্তরিকতার যে উৎকর্ষ কবি দেখিয়েছেন, তা পরবর্তী মঙ্গল কাব্যের ধারায় বিশেষ প্রভাবে সৃষ্টি করে। কাহিনীকেন্দ্রিক রচনায় চরিত্র প্রাধান্য আধুনিক যুগের লক্ষণ। মুকুন্দরাম প্রায় 400 বছর আগে এ বৈশিষ্ট্য দেখিয়েছেন। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মত প্রকাশ করেছেন, দক্ষ ঔপন্যাসিকের অধিকাংশ গুণই তাহার মধ্যে বর্তমান ছিল। এই যুগে জন্মগ্রহণ করলে তিনি যে কবি না হয়ে একজন ঔপন্যাসিক হইতেন তাহাতে সন্দেহ মাত্র নাই। দুঃখ বর্ণনায় মুকুন্দরাম কৃতিত্বের পরিচয় দিয়েছেন। সে সম্পর্কে দীনেশচন্দ্র সেন লিখেছেন, কবি কঙ্কন সুখের কথায় বড় নহেন, দুঃখের কথায় বড়। ফুল্লরা 12 মাসা আমাদের হৃদয়কে গভীরভাবে স্পর্শ করে। মুকুন্দরাম দৃশ্য বা চরিত্র জীবন্ত করতে পারতেন। কালকেতুর ভোজন, দেবীর সাথে ফুল্লরার বিবাদ, মুরারি শিলের কাছে কালকেতুর অঙ্গুরি বিনিময়, ভারদত্তের বাজার করার ও অপমানিত হবার দৃশ্যটি পাঠকের মনে থাকবে। দৃশ্যগুলো জীবন্ত করার জন্য তিনি নির্মল হাস্যরস সৃজন করেছেন। মুকুন্দরাম সংস্কৃত ভাষা ও সাহিত্য জানতেন। ফারসি ভাষায় তার দক্ষতা ছিল। প্রায় 150 আরবি ফার্সি শব্দ তিনি এই কাব্যে ব্যবহার করেছেন। সংস্কৃত শব্দ ব্যবহারেও তার দক্ষতা ছিল। শব্দ সংগ্রহে, শব্দ যোজনায় ও অলঙ্কারের নিপুণতায় মুকুন্দরামের রচনা সর্বত্রই সমৃদ্ধ। তার কাব্যের এই গতানুগতিকতা রহিত বৈশিষ্ট্যের জন্যই তিনি মধ্যযুগের অন্যান্য কবিদের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। আজকে এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে।